molecules combine to yield a single molecule of product is called an addition reaction। মানে দুইটা হচ্ছে মলিকুল কম্বাইন করে একটা সিঙ্গেল প্রোডাক্ট উৎপন্ন করবে যে রিয়েকশনে, সেগুলো হচ্ছে এডিশন রিয়েকশন। হাইড্রোকার্বন কোনগুলো এডিশন রিয়েকশন দিবে আমরা বলছিলাম হচ্ছে যেসব হাইড্রোকার্বনে পাই বন্ড উপস্থিত আছে, তার মানে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, এগুলোতে পাই বন্ড উপস্থিত আছে। তারপর উপস্থিত আছে হচ্ছে কার্বনিল গ্রুপ, এগুলোতে যেখানে পাই বন্ড উপস্থিত আছে শুধুমাত্র সেখানে এডিশন রিয়েকশন গুলো হয়, এটা আমরা পড়ার চেষ্টা করছিলাম। তো এডিশন রিয়েকশনের কতগুলো ক্লাসিফিকেশন আমরা দেখছিলাম, সেগুলো ছিল নিউক্লিওফিলিক এডিশন, ছিল ইলেকট্রোফিলিক এডিশন, ছিল ফ্রি রেডিক্যাল এডিশন, এডিশন টু কনজুগেটেড সিস্টেম। কিন্তু আমরা পড়বো বলছিলাম হচ্ছে দুটা এখান থেকে, একটা হচ্ছে নিউক্লিওফিলিক আর একটা হচ্ছে ইলেকট্রোফিলিক। তো আমরা এডিশন রিয়েকশনের মেকানিজম দেখার চেষ্টা করছিলাম, সেটা আমরা যে টাইপ দুটো পড়বো ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক, এই দুই টাইপসের মাঝে আমরা দেখব। ঠিক আছে, তো আমরা ইলেকট্রোফিলিক এডিশন রিয়েকশনটাতেই প্রথমে যাই, যেহেতু এটার হচ্ছে সেক্টর হচ্ছে ব্রড, হিউজ রিয়েকশন এই ক্যাটাগরি অন্তর্ভুক্ত, সেজন্য আমরা প্রথমে ইলেকট্রোফিলিক এডিশন রিয়েকশনে যাই। ইলেকট্রোফিলিক এডিশন এই কথাটা থেকে আমরা বুঝতে পারতেছি হচ্ছে যেখানে ইলেকট্রোফাইল অ্যাড হবে, আমার হাইড্রোকার্বনের সাথে ইলেকট্রোফাইল অ্যাড হবে, সেটাই হবে হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন। ইলেকট্রোফিলিক এডিশন গুলোর ক্ষেত্রে স্পেসিফিক যদি আমি বলি, তাহলে হচ্ছে এখানে সাবস্ট্রেট যখন আনস্যাচুরেটেড অবস্থায় থাকে, তখন সাবস্ট্রেট মানে আমার হাইড্রোকার্বন আনস্যাচুরেটেড অবস্থায় থাকলে ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন হয়ে থাকে। আমার কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড যেই কম্পাউন্ডগুলোর মাঝে আছে, যেই হাইড্রোকার্বনে বিদ্যমান, সেই হাইড্রোকার্বনগুলো হচ্ছে শুধুমাত্র ইলেকট্রোফিলিক এডিশন দিয়ে থাকে। ইলেকট্রোফিলিক এডিশনের কয়েকটা এক্সাম্পল আমরা জানছিলাম, লাস্ট ক্লাসে বলছিলাম, যেমন ছিল হচ্ছে হাইড্রোজিনেশন, তারপরে হ্যালোজিনেশন, তারপর হাইড্রোহ্যালোজিনেশন, তারপর ছিল ওয়াটার এডিশন, সালফিউরিক অ্যাসিড এডিশন, এগুলো ছিল হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশনের এক্সাম্পল। প্রত্যেকটা এক্সাম্পলই আমাদের পড়তে হবে, যেহেতু আমাদের পরীক্ষায় থাকবে। প্রত্যেকটাকে ক্ষেত্রেই আমাদের রিঅ্যাকশন মেকানিজমগুলো জানতে হবে কিভাবে হয়। তো আমরা প্রথমেই যাই হাইড্রোহ্যালোজিনেশনে, যে হাইড্রোহ্যালোজিনেশনটা কিভাবে হয়। গত ক্লাসে আমরা অ্যালকাইনের ক্ষেত্রে দেখছিলাম, এখন আমরা অ্যালকিনের ক্ষেত্রে দেখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। আমি প্রত্যেকটা তোমাদের অ্যালকিনের জন্য দেখাবো, তোমরা অ্যালকাইনের ক্ষেত্রেও পড়বা। বলা যায় না, কখনো তোমাদের বলা হতে পারে যে হাইড্রোহ্যালোজিনেশনের রিঅ্যাকশন মেকানিজম লিখো, এক্সপ্লেইন করো, বলা থাকতে পারে, অথবা কখনো উল্লেখ করে দেয়া থাকতে পারে, যেমন হচ্ছে ইথিলিনের সাথে, অথবা এখানে যে এক্সাম্পলটা আছে প্রোপিনের সাথে, বিউটিন, এগুলোর সাথে হচ্ছে তোমার হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইডের রিঅ্যাকশন মেকানিজম এক্সপ্লেইন করো, ডেসক্রাইব করো, ইলাস্ট্রেট করো, থাকতেই পারে। যদি এরকম উল্লেখ করা থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের সেভাবেই সেই বিশেষ যে হাইড্রোকার্বনের নাম উল্লেখ থাকে, সেই বিশেষ হাইড্রোকার্বন দিয়ে তোমাদের রিঅ্যাকশন মেকানিজম গুলো দেখাতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে সিমিলার, প্রত্যেকটার ক্ষেত্রেই সিমিলার, কিন্তু হচ্ছে আমি জাস্ট একটা করে দেখাচ্ছি, তোমরা হচ্ছে সবগুলো নিজেদের মতো করে হচ্ছে পড়ে নিবা। ঠিক আছে, তো হাইড্রোহ্যালোজিনেশনের ক্ষেত্রে আমি যেই এক্সাম্পলটা এখানে নিয়ে আসছি, যেই হাইড্রোকার্বনটা এখানে উল্লেখ আছে, সেখানে দেখো হাইড্রোজেন ক্লোরাইডের ক্লোরিন তার ইলেকট্রোনেগেটিভিটির কারণে তোমার হচ্ছে তাদের যে ইলেকট্রন শেয়ার করে যে বন্ডটা থাকে এখানে, সেই বন্ডের ইলেকট্রনগুলো নিজের দিকে নিয়ে যাবে, ইলেকট্রন তার দিকে সরে যাবে, সরে গেলে হাইড্রোজেন পজিটিভ হবে, ক্লোরিন নেগেটিভ হবে। হাইড্রোজেন যখন পজিটিভ হবে তখন তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। সেই ইলেকট্রন কোথায় পাবে? এই যে আমাদের হাইড্রোকার্বনটা এখানে আছে, হাইড্রোকার্বনের কার্বন কার্বন যে ডাবল বন্ডে মানে পাই বন্ডে শেয়ারকৃত ইলেকট্রন, এখানে যে এই শেয়ারকৃত ইলেকট্রন উপরে যে ঘোরাঘুরি করতে থাকে, এই ইলেকট্রনটা হচ্ছে হাইড্রোজেনকে আকর্ষণ করবে। হাইড্রোজেন এই ইলেকট্রনের আকর্ষণে এখানে চলে আসবে, চলে এসে দেখো এখানে ঠিক আমার CH2 যে কার্বনটা থাকে সেই কার্বনের সাথে এই হাইড্রোজেনটা অ্যাড হবে।
তাদের শেয়ারকৃত যে ইলেকট্রন, এই শেয়ারকৃত ইলেকট্রন কিন্তু এই কার্বনেরও ছিল, CH কার্বনেরও ছিল, CH2 কার্বনেরও ছিল, কিন্তু হাইড্রোজেন কিন্তু এই শেয়ারকৃত ইলেকট্রনটাকে নিয়ে এসে এই CH2 এর সাথে যুক্ত হয়ে যায়। তার মানে হচ্ছে CH কার্বনের ইলেকট্রনকে CH2 কার্বন নিয়ে আসে, যার কারণে CH কার্বনটা তখন পজিটিভ চার্জ হয়ে যায়, বা আমরা যদি বলি সে একটা কার্বো ক্যাটায়ন ইন্টারমিডিয়েট সৃষ্টি করে। এই কার্বো ক্যাটায়ন, এই পজিটিভলি চার্জ কার্বো ক্যাটায়ন তখন ইমিডিয়েটলি আমার এই যে হাইড্রোজেন ক্লোরাইড থেকে সৃষ্ট নেগেটিভলি চার্জ ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়ে যায়। সেকেন্ড স্টেপ দেখো, সেকেন্ড স্টেপ এসে ক্লোরাইড আয়ন এই পজিটিভলি কার্বো ক্যাটায়নের সাথে যুক্ত হয়ে যায়, কার্বো ক্যাটায়নের সাথে যুক্ত হয়ে আমার হচ্ছে এই হ্যালো কার্বন, হ্যালো হাইড্রোকার্বনটা সৃষ্টি হয়, বা 2 ক্লোরো প্রোপেন সৃষ্টি হয়। ঠিক আছে, তো হাইড্রো হ্যালোজিনেশন, এটা হাইড্রোজেন ক্লোরাইড দিয়ে হতে পারে, হাইড্রোজেন ব্রোমাইড দিয়েও হতে পারে। মূলত হাইড্রো হ্যালোজিনেশন বলতে এই দুই হ্যালোজেনের এডিশনকেই বোঝানো হয়, এই দুই হ্যালোজেনের রিয়েকশনটাকেই বোঝানো হয়। ফ্লোরিন বা আয়োডিন এরা রিয়েকশনে আসে না। ফ্লোরিন হচ্ছে তোমার অতীব সক্রিয়, এরা হাইলি রিয়েক্টিভ হওয়ার কারণে রিয়েকশন ঘটানোর সময় বা রিয়েকশন হওয়ার আগে সেখানে হচ্ছে আগুন ধরে যায়, তাই সাধারণত আমরা ফ্লোরিন দিয়ে কোনো রিয়েকশন আমরা ঘটাই না, বিশেষ কোনো যদি সিচুয়েশনের দরকার না পড়ে। আর আয়োডিন যেহেতু এই যে ক্লোরাইড সৃষ্টি হচ্ছে, হাইড্রোজেন সৃষ্টি হচ্ছে, আয়োডিনের ক্ষেত্রে যেটা হয় সে উদ্দায়ী, সে খুব সহজেই উড়ে যায়। তো ক্লোরিনে আয়োডিনের রিয়েকশনটাও সচরাচর ঘটায় না, বিশেষ যদি কোনো কারণ না থাকে। সাধারণত এই হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ব্রোমাইডের মাঝেই এই রিয়েকশনটা হয়ে থাকে। তাই হাইড্রো হ্যালোজিনেশন রিয়েকশন যখন তোমরা চিন্তা করবা তখন সবসময় হাইড্রোজেন ক্লোরাইড আর হাইড্রোজেন ব্রোমাইডেরটাই ইউজুয়ালি তোমরা চিন্তা করবা, এবং তার রিয়েকশন মেকানিজমটা ব্রোমাইডের ক্ষেত্রেও ব্রোমিন যদি থাকতো, এখানে হাইড্রোজেন ব্রোমাইড থাকতো, তাহলে সিমিলার ওয়েতেই হতো। তোমরা এইভাবে রিয়েকশন মেকানিজম স্টেপ বাই স্টেপ দেখাবা, এবং হচ্ছে তারপর সেখানে কিভাবে প্রতিটা স্টেপের বর্ণনাও তোমাদের, এক্সপ্লানেশনও তোমাদের লিখতে হবে। তো এটা আমরা গেলাম হাইড্রো হ্যালোজিনেশন, তারপরে যাই আমরা হচ্ছে হ্যালোজিনেশন। হ্যালোজিনেশনের ক্ষেত্রে এখানে এক্সাম্পলটা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে ব্রোমিন। এই যে কার্বন কার্বন ডাবল বন্ডে যে পাই ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনের প্রভাবে ব্রোমিন ব্রোমিনের মাঝে থাকা বন্ডটাও ভেঙে যায়। একটা ব্রোমিন তাদের শেয়ারকৃত ইলেকট্রন নিয়ে গিয়ে ব্রোমাইড আয়ন হয়, আর আরেকটা হয় হচ্ছে পজিটিভলি চার্জ ব্রোমিন আয়ন। এই ব্রোমিন আয়নটা হচ্ছে আমার করে কি, এই কার্বন কার্বন বন্ডের কার্বনের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে দেখো ইন্টারমিডিয়েট সৃষ্টি করলো, একটা কার্বোক্যাটায়ন সৃষ্টি করলো, যার সাথে যুক্ত হবে ঠিক তার অপোজিট কার্বনটাতে পজিটিভ চার্জ হবে, তখন আমার নেগেটিভলি চার্জ এই ব্রোমাইড আয়ন সেখানে এসে করবে কি, এই পজিটিভলি কার্বোক্যাটায়নটাকে নিউট্রাল করে ফেলবে, এবং সাথে সাথে লাস্টলি আমার যেটা উৎপন্ন করবে ডাইব্রোমো প্রোডাক্ট উৎপন্ন করবে। এখানে হাইড্রোকার্বনের বিশেষ কোনো এক্সাম্পল দেওয়া হয়নি, তোমরা প্রতিটা হাইড্রোকার্বনের জন্য সাধারণত ইথেন, ইথিলিন এগুলো দিয়েই সাধারণত আমরা করি, প্রোপিন, বিউটেন, সর্বোচ্চ বিউটেন পর্যন্ত যায়, এর চাইতে বড়টা সাধারণত দেখানো হয় না, করতে বলা হয় না, তোমাদের পরীক্ষায় করতে বলা হয় না। তোমরা এই সহজ সহজ হাইড্রোকার্বন গুলো দিয়ে এই রিয়েকশন গুলো পড়ার চেষ্টা করবা। তারপর আরো দুইটাতে যাই, আমরা দেখি দুইটা, সেখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের এডিশন। সালফিউরিক অ্যাসিডের এডিশনটাও হচ্ছে সিমিলার ওয়েতে হয়ে থাকে। সালফিউরিক অ্যাসিডের যে OH বন্ড থাকে একটা, দেখো OH বন্ডটা হচ্ছে তোমার, OH বন্ডটা হচ্ছে হাইলি পোলার, অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ, সে হাইড্রোজেনের সাথে শেয়ারকৃত ইলেকট্রনটা তার দিকে নিয়ে যায়, হাইড্রোজেন প্রোটনেটেড এখানে হয়ে যায়, হাইড্রোজেন রিলিজ হয়, এই হাইড্রোজেন দিয়ে কার্বন কার্বনের সাথে ডাবল বন্ডের পাই বন্ডের ইলেকট্রনকে নিয়ে সে যে কোনো একটা কার্বনের সাথে অ্যাড হয়ে যায়, অ্যাড হয়ে গেলে কার্বোক্যাটায়ন সৃষ্টি করে, তখন সেই কার্বোক্যাটায়নের সাথে আমার যে থাকে হাইড্রোজেন সালফেট যুক্ত হয়ে যায়। এভাবেই সালফিউরিক অ্যাসিডের এডিশনটাও হয়। এই স্টেপ বাই স্টেপ 1 and 2 দুইটা স্টেপ বলতে মাঝখানে ইন্টারমিডিয়েট কন্ডিশন, এভাবেই তোমরা হচ্ছে পরীক্ষায় লিখবা। সিমিলারলি আমার ওয়াটার এডিশনটাও হয়ে থাকে,
ওয়াটার এডিশনে যেটা হয়, ওয়াটার এডিশনটা শুধুমাত্র তখনই ঘটবে যেহেতু ওয়াটার কি আমরা জানি এটা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল, তাই না? প্রশম যে ইলেকট্রোফাইল, যেহেতু প্রশম ইলেকট্রোফাইল সেজন্য সে করে কি, প্রশম হচ্ছে নিউক্লিওফাইল, হাইড্রোজেনটা হচ্ছে প্রশম, এই রিয়েকশনটা হবে, এই ইলেকট্রোফিলিক রিয়েকশনটা হবে কিসের উপস্থিতিতে? অ্যাসিডের উপস্থিতিতে। অ্যাসিডের উপস্থিতি ছাড়া কখনো ওয়াটার এডিশন হবে না। ওয়াটার এডিশন কখনোই অ্যাসিডের উপস্থিতি ছাড়া হবে না। তো সিমিলার ওয়েতে ওয়াটারের হাইড্রোজেন অ্যাসিডের হাইড্রোজেন এসে ওয়াটারের মাঝে থাকা লোন পেয়ার ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে অক্সোনিয়াম আয়ন উৎপন্ন করে। এই অক্সোনিয়াম আয়ন আবার হচ্ছে তোমার কার্বন কার্বনের পাই বন্ডে ইলেকট্রনের আকর্ষণে তার একটা হাইড্রোজেন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সে কিন্তু নিউট্রাল ওয়াটার হয়। এই নিউট্রাল ওয়াটার তখন করে কি, কার্বোক্যাটায়নের সাথে যে হাইড্রোজেনটা যুক্ত হয়ে যে কার্বোক্যাটায়নটা হয়েছিল সেই কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয়ে আমার হচ্ছে এই রিয়েকশনটা কমপ্লিট করে। এখানে তিনটা ধাপে রিয়েকশনটা হয়। আমরা তোমরা যদি একটু খেয়াল করো যে হচ্ছে পজিটিভলি চার্জ অক্সোনিয়াম আয়নের হাইড্রোজেন হচ্ছে গিয়ে যুক্ত হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ডের সাথে যুক্ত হয়ে ক্যাটায়ন সৃষ্টি করতেছে। ক্যাটায়নটা সৃষ্টি করার পরই শুধুমাত্র আমার এই ওয়াটার যেটা, সেই ওয়াটারটা গিয়ে অ্যাড হচ্ছে। ওয়াটারে থাকা লোন পেয়ার ইলেকট্রনগুলো কার্বনের সাথে বন্ড করতেছে। বন্ড করা মাত্র যেহেতু তার লোন পেয়ার ইলেকট্রন সে কার্বনকে দেয়, কার্বনের সাথে শেয়ার করে, তার মাঝে একটা পার্শিয়াল পজিটিভ চার্জ সৃষ্টি হয়। তখন এই তার সাথে যুক্ত থাকা দুইটা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন করে কি, তার শেয়ারকৃত ইলেকট্রন সে হচ্ছে অক্সিজেনকে দিয়ে সেখান থেকে চলে আসে, রিলিজ হয়ে যায়। রিলিজ হয়ে সে করে কি, আমার যে ওয়াটার আমার আছে, আমার এনভায়রনমেন্ট, রিয়েকশনের এনভায়রনমেন্টে যে ওয়াটার আছে সেই ওয়াটারের সাথে যুক্ত হয়ে এগেইন আবার নতুন একটা অক্সোনিয়াম আয়ন উৎপন্ন করে। আর এদিকে আমার যে অ্যালকিনটা ছিল কনভার্ট হয়। ওয়াটার এডিশনের ফলে আমার অ্যালকোহল হাইড্রোকার্বন বা অ্যালকিন হচ্ছে অ্যালকোহলে কনভার্ট হয়। তো ওয়াটার এডিশনটা কিভাবে হয় সেটাও তোমরা দেখলা। এখন আমরা যাই আমাদের সেকেন্ড এডিশন রিয়েকশন। সেটা হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন কাকে বলে যদি আমরা বলি তাহলে হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন রিয়েকশন ইজ a chemical addition reaction in which a nucleophile forms a sigma bond with an electron deficient species. তার মানে হচ্ছে এখানে হাইড্রোকার্বনের সাথে আমার নিউক্লিওফাইল অ্যাড হয়। যে এডিশন রিয়েকশনে নিউক্লিওফাইল অ্যাড হয় সেটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন। এটা কিভাবে হয়, মেকানিজমটা কিভাবে হয় এখন আমরা দেখি। নিউক্লিওফিলিক এডিশন কোনগুলোর ক্ষেত্রে হয়? ইলেকট্রোফিলিক এডিশন হচ্ছে যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, কার্বন কার্বন ট্রিপল বন্ড ছিল। এডিশন আমরা জানি যেখানে পাই বন্ড থাকে। তো আরেকটা ক্যাটাগরি বাদ ছিল, সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন বা কার্বনিল মূলক। সেখানেও কিন্তু কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকে। কার্বন অক্সিজেন ডাবল বন্ডে হচ্ছে আমার নিউক্লিওফিলিক এডিশন হয়ে থাকে। এটা কোনগুলো? অ্যালডিহাইড এবং কিটোনগুলোতে। তো কার্বন অক্সিজেন ডাবল বন্ডের সাথে নিউক্লিওফিলিক এডিশনটা কিভাবে হয়, এটা যদি আমরা তিনটা স্টেপ করি। প্রথম স্টেপে কি হবে, তোমার হচ্ছে নিউক্লিওফাইলের সাথে এই যে কার্বন অক্সিজেন এর মাঝে কোনটা ইলেকট্রোনেগেটিভ বেশি? নেগেটিভিটি বেশি অক্সিজেনের। যেহেতু তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাই সে করবে কি, তাদের শেয়ারকৃত ইলেকট্রন তার নিজের দিকে টেনে নেবে। নিজের দিকে টেনে নিলে সে হবে হচ্ছে নেগেটিভলি চার্জ আর কার্বন হচ্ছে পজিটিভলি চার্জ। নিউক্লিওফাইল এই কার্বনকে অ্যাটাক করবে। নিউক্লিওফাইল যখন কার্বনকে অ্যাটাক করে সে তার ইলেকট্রন দিয়ে কার্বনকে নিউট্রালাইজ করতে চায়, নিউট্রালাইজ করে, তখন এই যে একটা ইন্টারমিডিয়েট সৃষ্টি হয় যেটাকে বলা হচ্ছে অ্যালকক্সাইড। নিউক্লিওফাইল এসে আমার কার্বনিলে কার্বনকে অ্যাটাক করবে। অ্যাটাক করলে হচ্ছে একটা
ইন্টারমিডিয়েট অবস্থা অ্যালকোক্সাইড সৃষ্টি হবে। তখন যখন এই অ্যালকোক্সাইডটা সৃষ্টি হয়, অক্সিজেন যখন নেগেটিভলি চার্জ হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, তখন আবার হাইড্রোজেন আয়ন এসে সেখানে যে কোনো একটা প্রোটন এসে, এটা হতে পারে আমার মিডিয়াতে উপস্থিত অ্যাসিড অথবা আমার নিউক্লিওফাইলের সাথে যে হাইড্রোজেনটা ছেড়ে দিয়ে সেই নিউক্লিওফাইল কনভার্ট হয়, সেই হাইড্রোজেনটা যে কোনোটাই হতে পারে, এই হাইড্রোজেন যে কোনো জায়গা থেকে আসতে পারে, এসে হচ্ছে আমার এই অক্সিজেনের সাথে অ্যাড হবে। অ্যাড হয়ে হবে কি একটা অ্যালকক্সাইড, এর এন্ড প্রোডাক্ট হবে একটা অ্যালকক্সাইড বা অ্যালকোহল। ঠিক আছে, তো আমরা এর একটা এক্সাম্পল দেখি, নিউক্লিওফিলিক এডিশনের একটা এক্সাম্পল আমরা দেখি, দেখার চেষ্টা করি। অনেকগুলো আছে, আমরা এইচএসসি লেভেলে অনেকগুলো পড়ে আসছিলাম, প্রিগনাট বিকারক রিয়েকশন, তারপর হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড এডিশন, এরকম অনেকগুলো আছে। আমরা এখানে একটা নিয়ে আসলাম, সেটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইডের এডিশন। হাইড্রোজেন সায়ানাইডের এডিশনটা হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন। এখানে হাইড্রোজেন সায়ানাইডের সায়ানাইড হচ্ছে নিউক্লিওফাইল। তো আমার এখানে সায়ানাইড এসে যখন কার্বনকে অ্যাটাক করবে, পজিটিভলি চার্জ কার্বনকে অ্যাটাক করবে, তখন কার্বনের ইলেকট্রনটা তো অক্সিজেন নিয়ে নিচ্ছে, তখন এই যে এখানে একটা ইন্টারমিডিয়েট ফর্ম করবে। ঠিক আছে, অক্সিজেন নেগেটিভলি চার্জ হয়ে যাবে, তখন সেখানে এসে তোমার হচ্ছে হাইড্রোজেন আয়নটা, হাইড্রোজেন সায়ানাইডের হাইড্রোজেন আয়নটা এসে যুক্ত হয়ে হাইড্রোক্সিল ফর্ম করবে। এই যে সায়ানাইড যুক্ত এই হাইড্রোকার্বন এন্ড প্রোডাক্টটাকে বলা হচ্ছে সায়ানোহাইড্রিন প্রোডাক্ট। এই এন্ড প্রোডাক্ট হবে হচ্ছে সায়ানোহাইড্রিন, এটা যে কোনো হতে পারে। ঠিক আছে, তো আমরা এখন কি বললাম, ইলেকট্রোফিলিক আর হচ্ছে নিউক্লিওফিলিক। ইলেকট্রোফিলিক কাদের ক্ষেত্রে হয়, নিউক্লিওফিলিক কাদের ক্ষেত্রে হয় আমরা দেখলাম। ঠিক আছে, এখন আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই কার্বনিল কম্পাউন্ড গুলো কেন নিউক্লিওফিলিক এডিশন দেয়। আবার কার্বনিলের মাঝে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। কারা বেশি নিউক্লিওফিলিকের প্রতি সাসেপ্টিবল, কারা অ্যালডিহাইড গুলো বেশি নিউক্লিওফিলিক দিবে নাকি হচ্ছে কিটোন গুলো দিবে? এই একটা প্রশ্ন আমাদের, এই প্রশ্নটা উত্তরটা আমরা এখন জানার চেষ্টা করি, যে হচ্ছে কার্বনিল গুলো কেন নিউক্লিওফিলিক এডিশন দিবে। এখানে দেখো, ইন কার্বনিল কম্পাউন্ডস দ্য কার্বন অক্সিজেন বন্ড ইজ পোলার owing to the relatively higher electronegativity of the oxygen atom. The electron density is higher near the oxygen atom. কি বললো, the carbon oxygen bond is polar. আমরা জানি যেহেতু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই যে কার্বন অক্সিজেন পাই বন্ডের যে শেয়ারকৃত ইলেকট্রনটা থাকে, এই ইলেকট্রনটা মোটামুটি বলা চলে অক্সিজেনের দিকে ঝুঁকে থাকে বেশি কার্বনের তুলনায়। শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেনের দিকে সরে থাকে, আর এই সরে থাকার কারণে দিস লিডস টু দ্য জেনারেশন অফ এ partial negative charge on the oxygen atom and a partial positive charge on the carbon atom. তার মানে বলা চলে যে এই কার্বনিল কম্পাউন্ড গুলোতে পোলারিটি থাকার কারণে, যেটা কার্বন কার্বন ডাবল বন্ড ট্রিপল বন্ডের মাঝে নাই, এই পোলারিটিটা থাকার কারণেই হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন গুলো হয়ে থাকে। পোলারিটির কারণে কার্বনটা পার্শিয়ালি পজিটিভ চার্জ অবস্থায় থাকে আর অক্সিজেনটা পার্শিয়ালি নেগেটিভ চার্জ অবস্থায় থাকে। এই পার্শিয়াল পজিটিভ চার্জ অবস্থায় যখন কার্বনটা থাকে, ঠিক তখনই নিউক্লিওফাইলটা সেখানে এসে অ্যাটাক করে। Since the carbonyl carbon holds a partial positive charge, it behaves as an electrophile. The partial negative charge on the oxygen atom can be stabilized via the introduction of an acidic group. মানে যে কোনো হাইড্রোজেন দিয়ে অক্সিজেনকে নিউট্রালাইজ করা যায়, আর এই কার্বনটা নিউট্রালাইজ হয় শুধুমাত্র একটা নিউক্লিওফাইলের মাধ্যমে।
এখন সেকেন্ড যে প্রশ্নটা ছিল যে কারা বেশি দেয়, অ্যালডিহাইড দিবে নাকি হচ্ছে আমার কিটোন দিবে। যেহেতু অ্যালডিহাইড গুলো কি হয় 1 ডিগ্রি, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন অথবা 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন। অ্যালডিহাইড গুলো 1 ডিগ্রি 0 ডিগ্রি, কিন্তু আমার কিটোন কিন্তু সবসময় 2 ডিগ্রি থাকবে, 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি যদি থাকে 2 ডিগ্রি থাকবে। তো আমরা জানি কার স্টেবিলিটি বেশি, কোন কার্বোক্যাটায়নের 0 ডিগ্রি স্টেবিলিটি বা 1 ডিগ্রি স্টেবিলিটি বেশি নাকি 2 ডিগ্রি স্টেবিলিটি বেশি। অবশ্যই 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কম, 2 ডিগ্রি স্টেবিলিটি বেশি, কারণ তাদের যে অ্যালকাইল গ্রুপ থাকে, কার্বনের সাথে যে অ্যালকাইল গ্রুপ থাকে, সেই অ্যালকাইল গ্রুপ কার্বোক্যাটায়নকে স্টেবল করে রাখে। রিঅ্যাকশনে তার মানে রিঅ্যাক্টিভিটি তখন কমে যায়, যে যত বেশি স্টেবল তার রিঅ্যাক্টিভিটি ঠিক ততটাই কম। যেহেতু অ্যালডিহাইডের স্টেবিলিটি কম হয়, যেহেতু সে 1 ডিগ্রি, তার স্টেবিলিটি কম হয়, তাই তার রিঅ্যাক্টিভিটি বেশি হয়। এজন্য অ্যালডিহাইড গুলো হচ্ছে কিটোনের তুলনায় বেশি নিউক্লিওফাইলের অ্যাটাক তাদের উপর বেশি হয়। তারা নিউক্লিওফাইল দ্বারা বেশি আকৃষ্ট হয়, বলা চলে তারা মোর সাসেপ্টেবল ফর নিউক্লিওফিলিক এডিশন দেন কিটোনস। এখানে দেখি থার্ড প্যারাতে কি লেখা আছে, aldehydes are relatively more reactive towards nucleophilic addition reactions when compared to ketones. This is because the secondary carbocations formed by ketones are stabilized by the adjacent R groups. যেটা বললাম আমি, the primary carbocations formed by aldehyde are less stable than the secondary carbocations formed by ketones and are therefore more susceptible to nucleophilic attacks. ঠিক আছে, তো আমরা হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন পড়লাম, ইলেকট্রোফিলিক এডিশন পড়লাম। আমাদের এডিশন রিঅ্যাকশন শেষ, আমরা এখন যাব হচ্ছে আমাদের কিসে, সাবস্টিটিউশন রিঅ্যাকশনে। তো আমি হচ্ছে এখন বাজে 10:32, আমি তোমাদের চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি। চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, 10:32 বাজে। তোমরা হচ্ছে তোমাদের আইডি লেখা শুরু করো। 10:37 আমি তোমাদের চ্যাট বক্স অফ করে দিব, ঠিক আছে? আর তোমাদের এখানে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা এই 5 মিনিট তোমরা বলতে পারো। ম্যাম, ওয়াটার অ্যাডিশন ওইটা একটু যদি বলতেন, ওয়াটার অ্যাডিশন ওইটা যদি আরেকবার রিপিট করতেন। ওয়াটার এডিশন, জি ম্যাম। ওয়াটার এডিশনে ওরা একই কথা, হ্যাঁ, একই ভাবে এখানে তোমার হচ্ছে রিঅ্যাকশনটা হয়েছে, কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে কি, যেহেতু ওয়াটার হচ্ছে নিউট্রাল, তো এই রিঅ্যাকশনটা হবে শুধুমাত্র কোনো একটা অ্যাসিড যদি উপস্থিত থাকে। হাইড্রোকার্বনের সাথে ওয়াটারের এডিশন বা অ্যালকিন বা অ্যালকাইনের সাথে ওয়াটারের এডিশনটা হবে কোনো একটা অ্যাসিডের উপস্থিতিতে। অ্যাসিড হাইড্রোজেন আয়ন দিবে, বা হাইড্রোজেন অ্যাসিডের হাইড্রোজেন আয়নের সাথে ওয়াটার প্রথমে যুক্ত হয়ে হচ্ছে তোমার একটা অক্সোনিয়াম আয়ন সৃষ্টি করবে। ওকে ম্যাম। অক্সোনিয়াম আয়নটা তখন করবে কি, অক্সোনিয়াম আয়নের হাইড্রোজেন তখন আকৃষ্ট হবে কার্বন কার্বন ডাবল পাই বন্ডের ইলেকট্রনগুলোর দিকে, ঠিক আছে? আকৃষ্ট হয়ে সে হচ্ছে কার্বনের সাথে যুক্ত হবে, যুক্ত হলে একটা কার্বনের সাথে যুক্ত হলে আরেকটা কার্বন কিন্তু কি হয়ে যাবে, পজিটিভ চার্জ, মানে কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে। আর এই অক্সোনিয়াম থেকে হাইড্রোজেন চলে গেল, চলে গেলে কি হবে, নিউট্রাল ওয়াটার
পানি ওয়াটার হবে। থাকবে। পানিতে কি হবে? লোন পেয়ার ইলেকট্রন গুলো থাকবে। সেই ইলেকট্রন গুলো হচ্ছে পজিটিভলি চার্জ কার্বনের সাথে যুক্ত হবে। যখনই ওয়াটার তার লোন পেয়ার ইলেকট্রন কার্বনকে দিয়ে দিচ্ছে, তখন সে কি হবে? পার্শিয়ালি পজিটিভ হয়ে যাবে। এই যে দেখো জি 2 ম্যাম। এর পরে এই যে 3 নাম্বার যে ইন্টারমিডিয়েটটা, হ্যাঁ, সেখানে দেখো এই যে অক্সিজেন সাথে দুইটা হাইড্রোজেন থাকার কারণে সে কিন্তু এখানে এক্সট্রা একটা বন্ড তার কার্বনের সাথে। হুম, জি এজন্য সে হচ্ছে পার্শিয়ালি পজিটিভ হয়ে যাবে। এই পজিটিভ হবে। পার্শিয়ালি পজিটিভটাকে নিউট্রাল করার হবে কি? তোমার হচ্ছে একটা হাইড্রোজেন আয়ন এখানে করবে কি? তার ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রনটা দিয়ে দিবে, অক্সিজেনকে দিয়ে দিয়ে সে ওখান থেকে বের হয়ে আসবে। হুম। বের হয়ে কার সাথে যুক্ত হবে? এই যে আবার আমার আরেক হচ্ছে এখানে রিয়েজেন্ট কিন্তু এখানে আমার কিন্তু রিয়েজেন্ট হিসেবে আছে ওয়াটার। এখানে ওয়াটার সাবস্ট্রেট আছে হচ্ছে আমার অ্যালকিন, আর রিয়েজেন্ট হচ্ছে ওয়াটার। সেই ওয়াটার ওয়াটারের সাথে সে যুক্ত হবে, যুক্ত হয়ে একটা অক্সিজেনিয়াম সৃষ্টি করবে। এন্ড প্রোডাক্ট কি হবে আমার? এই এডিশন রিঅ্যাকশনে এন্ড প্রোডাক্ট হচ্ছে একটা অ্যালকোহল। যে হাইড্রোকার্বনটা থাকবে সেটা হচ্ছে একটা অ্যালকোহল, আর হচ্ছে একটা অক্সিনিয়াম আয়ন। এই অক্সিনিয়ামটা হচ্ছে স্ট্রংলি ক্যাটালিস্ট। সে করবে কি? প্রথম আমার এটা স্টার রিঅ্যাকশনটা শুরু হলো, পরবর্তী প্রত্যেকটা রিঅ্যাকশন এই অক্সিনিয়াম আয়নগুলো ক্যাটালাইজ করবে, প্রত্যেকটা রিঅ্যাকশনকে সে ত্বরান্বিত করবে। এই অক্সিনিয়াম আয়নটা আবার সেকেন্ড আরেকটা রিঅ্যাকশনে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি খুবই ম্যাম, বুঝতে সহজ, পারছি। সহজ। একটু কমপ্লেক্স বাট সহজই। ঠিক আছে। জি জি আর তোমাদের হচ্ছে যেহেতু ওই অনলাইন পড়াশোনা চলে আসার কারণে এত কঠিন করে কোনো কিছু আসবে না। ঠিক পরীক্ষায় যা আসে শুধুমাত্র তাই পড়াচ্ছি। ঠিক আছে, তোমাদের হয়তো এই রিঅ্যাকশন মেকানিজম গুলো কিভাবে হচ্ছে, রিঅ্যাকশন মেকানিজম লিখো, এভাবেই কোশ্চেন আসবে, তোমরা এইভাবেই শিখবা। যদিও আমাদের ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা এমন হওয়া উচিত না, একটু ডিটেলস হওয়া উচিত। কিন্তু এই ম্যাম প্যান্ডেমিক হাইড্রোজেন সিচুয়েশন আমাদের সায়ানাইডের হচ্ছে বিষয়টা আরেকবার। হাইড্রোজেন সায়ানাইড। জি ম্যাম। আচ্ছা, দেখি আমরা হাইড্রোজেন সায়ানাইড। হাইড্রোজেন সায়ানাইড তো সহজ, কোন জায়গায় বুঝতে পারো না বলো তো? 2 নম্বর স্টেপটা ম্যাডাম। হুম 2 নম্বর স্টেপটা। 2 নম্বর স্টেপ। হ্যাঁ, 2 নাম্বার স্টেপটাতে কি সমস্যা হলো? সায়ানাইড এখানে যুক্ত হলো কার্বনের সাথে, কার্বনের যে পজিটিভ চার্জ ছিল সেই কার্বনের পজিটিভ চার্জটা নিউট্রাল হয়ে গেল। এখানে হচ্ছে আমার এখন অক্সিজেন নেগেটিভ হয়ে আছে, কারণ কার্বন অক্সিজেনের মাঝে বন্ড করা ইলেকট্রন অক্সিজেনের দিকে চলে গেছে, তাই না? অক্সিজেনের দিকে চলে গেছে। এই অক্সিজেনটা হচ্ছে তোমার আবার হাইড্রোজেন আয়ন দিয়ে হচ্ছে নিউট্রাল হচ্ছে, নিউট্রাল হয়ে একটা সায়ানোহাইড্রিন প্রোডাক্ট উৎপন্ন করতেছে। ঠিক আছে। জি ম্যাম। জি ম্যাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তোমাদের চ্যাট বক্স অফ করে দিচ্ছি। 10:37 বেজে গেছে। এখন আমরা যাই হচ্ছে আমাদের রিঅ্যাকশন মেকানিজমের নতুন একটা রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এর মেকানিজমটা আমরা এখন পড়ব। সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি আমরা সেটা জানি। এডিশন রিঅ্যাকশন হচ্ছে অ্যাড হবে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে প্রতিস্থাপিত হবে। আমাদের সাবস্ট্রেট, সে সাবস্ট্রেটের কোনো একটা হচ্ছে কি করবে, কোনো একটা অ্যাটম, গ্রুপ অফ অ্যাটম বা কোনো একটা ফাংশনাল গ্রুপকে হচ্ছে আমার রিয়েজেন্ট সরাই দিয়ে সেখানে সে নিজে বসবে, প্রতিস্থাপন হবে। এজন্য যেসব অর্গানিক রিঅ্যাকশন গুলোতে প্রতিস্থাপন ঘটে সেগুলোকেই আমরা বলতেছি সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটাও 3 ধরনের এডিশন রিঅ্যাকশনের মতো। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, ফ্রি রেডিক্যাল আমরা কি আমরা জানছি, ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপিত হয়ে এখানে বসতে পারে, ইলেকট্রোফাইল এসে বসতে পারে, নিউক্লিওফাইল এসে বসতে পারে। সাবস্টিটিউশন রিঅ্যাকশনের সবচাইতে ব্রড যেটা, সবচাইতে বেশি যেটা অ্যাভেলেবল রিঅ্যাকশন, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা পড়ব। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আমরা এইচএসসি লেভেলে পড়ে আসছি, আমাদের খুব মনে আছে। SN1 রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশন, এই দুইটা রিঅ্যাকশনই হচ্ছে আমরা এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে পড়ব। ঠিক আছে। তো SN1 রিঅ্যাকশন কোন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনকে বলতেছি, আর SN2 কোন ধরনের গুলোকে বলতেছি আমরা হচ্ছে সেটা এখন একটু
দেখি। এই দুইটা রিয়েকশন মেকানিজম খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাস্ট থাকবেই। ফাইনাল বা ক্লাস টেস্টে, যদি ক্লাস টেস্টে থাকে তো থাকলোই, আর যদি না থাকে ফাইনালে যদি একবার SN1 আসে তাহলে পরের বার অবশ্যই SN2 আসবে, যদি একবার SN2 আসে তাহলে পরের বার অবশ্যই SN1 আসবে। ডিফারেন্সিয়েশন আসতে পারে, রিয়েকশন মেকানিজম মাস্ট থাকবেই, থাকেই পরীক্ষায়। SN2 রিয়েকশন মেকানিজম এক্সপ্লেইন করো, ডেসক্রাইব করো, SN1 রিয়েকশন মেকানিজম লিখো। কখনো কখনো সাথে এডিশনাল কিছু থাকে যেগুলোকে কেন বলা হচ্ছে SN1 SN2, অথবা এডিশনাল থাকতে পারে SN2 এবং SN1 এর মাঝে পার্থক্য কি, বাট রিয়েকশন মেকানিজম অবশ্যই থাকবে, এর সাথে এডিশনাল পার্ট হিসেবে এই কয়েকটা জিনিস থাকতে পারে। ঠিক আছে, তো আমরা রিয়েকশন মেকানিজমটা দেখি। খুবই সহজ, যেহেতু আমরা এর আগেও পড়ে আসছি এবং এটা আসলে খুব সহজ। তো আমরা দেখি SN2 রিয়েকশন, দ্য রিয়েকশন দ্যাট, এখানে কিন্তু আমি যে ইয়েটা লিখছি, লাইনটা লেখা আছে, তো দেখি দ্য রিয়েকশন দ্যাট টেকস প্লেস বিটুইন ক্লোরোমিথেন এন্ড হাইড্রোক্সাইড, chloromethane and hydroxide ion in aqueous solution is said to be bimolecular and it is known as an SN2 reaction. ঠিক আছে, কি বলতেছে এখানে ক্লোরোমিথেন বলা আছে, এটা যে কোনো হতে পারে, তোমার হচ্ছে SN2 রিয়েকশন, SN1 রিয়েকশন বলা চলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের সবচাইতে কমন যে এক্সাম্পল, সব বলা চলে এটাকে হচ্ছে আমরা কি বলি, কি বলা চলে, যখন ইন্ডিকেটরি যদি কিছু এই ধরনের, আমরা টমেটোকে আমরা কি বলি, কোন নিউট্রিয়েন্টের উপস্থিতি হচ্ছে টমেটোর মাঝে বোঝা যায়, এই ধরনের কিছু একটা আমরা পড়ছিলাম কিনা আমি ঠিক আসলে বলতে পারতেছি না। টমেটোর হচ্ছে তোমার কোন নিউট্রিয়েন্টের ইন্ডিকেটর বলতো, টমেটো যে এই নিউট্রিয়েন্টের উপস্থিত থাকলে, এক্সেস পরিমাণে থাকলে টমেটোতে এই বৈশিষ্ট্য দেখা যাবে। নিউট্রিয়েন্ট, টমেটোতে এই নিউট্রিয়েন্টটা অভাব ঘটলে এই ক্যারেক্টারিস্টিক্স দেখা যাবে। টমেটোটা হচ্ছে এরকম একটা নিউট্রিয়েন্টকে হচ্ছে রিপ্রেজেন্ট করে আমাদের জমিতে, ফিল্ডে ওই নিউট্রিয়েন্টের উপস্থিতি বুঝতে পারি আমরা টমেটোর মাধ্যমে। বলতে পারো সেই নিউট্রিয়েন্টটা কি, কেউ কি বলতে পারো? তোমরা যদি কেউ চাও তোমরা হচ্ছে নিজেকে আনমিউট করে বলতে পারো। ম্যাম বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন কি নিউট্রিয়েন্ট, মাইক্রো নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো নিউট্রিয়েন্টের, প্ল্যান্ট নিউট্রিয়েন্টের কথা বলতেছি, বিটা ক্যারোটিন তো নিউট্রিয়েন্ট না। ম্যাম পটাশিয়াম। পটাশিয়াম, চিন্তা করে দেখো। জিঙ্ক, ঠিক আছে, জিঙ্ক হচ্ছে, জিঙ্কের উপস্থিতি হচ্ছে আমার বুঝতে পারি আমরা হচ্ছে তোমার এই টমেটোর মাধ্যমে। তেমনই ভাবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়েকশনের এরকম ইন্ডিকেটিং ইয়ে হচ্ছে হ্যালো হাইড্রোকার্বন গুলো। ঠিক আছে, হ্যালো কার্বন গুলো হচ্ছে এই নিউক্লিওফিলিক এডিশন রিয়েকশন, সরি সাবস্টিটিউশন রিয়েকশন দেয়। হ্যালো কার্বন গুলো। তো আমার এখানে এটা যেটা বলতেছে ক্লোরোমিথেন এবং হাইড্রোক্সাইড, এটা যে কোনো তোমার হচ্ছে হ্যালো কার্বন হতে পারে। হ্যালো কার্বনের হ্যালোজেনটাকে হচ্ছে প্রতিস্থাপিত করব আমি হচ্ছে নিউক্লিওফাইল দ্বারা। এখানে আমি হাইড্রক্সিলকে নিয়ে আসছি, এটা যে কোনোটাই হতে পারে। এখানে হাইড্রক্সিল দ্বারা হ্যালো কার্বনের হ্যালোজেনকে প্রতিস্থাপিত করে সেখানে হাইড্রক্সিল আয়নটাকে বসবে, আয়নটা বসে, এই যে প্রতিস্থাপন রিয়েকশন, এইগুলোকেই বলা হচ্ছে
নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে, এখন এটা কখন SN2 আর হচ্ছে কখন SN1। এই প্রতিস্থাপন বিক্রিয়াটা যখন এই হ্যালো কার্বন এবং নিউক্লিওফাইল এই দুইটারই ঘনমাত্রার উপর নির্ভর করবে, ডিপেন্ডেন্ট হবে। মানে দুই বিক্রিয়কের ঘনমাত্রা যখন আমার এই রিঅ্যাকশন রেটটাকে হচ্ছে নির্ধারণ করবে, তখন সেটাকে বলা হচ্ছে SN2 রিঅ্যাকশন। এটাকে কখনো কখনো বাইমলিকুলার রিঅ্যাকশনও বলা হচ্ছে। ঠিক আছে, তো আমরা SN2 রিঅ্যাকশনের মেকানিজমে যাই। SN2 রিঅ্যাকশনের মেকানিজমে কি হয়, তোমার হচ্ছে নিউক্লিওফাইলটা, আচ্ছা আমাকে কি ভিডিওতে দেখা যাচ্ছে? নো ম্যাডাম। না ম্যাডাম। না ম্যাডাম। আমি রিঅ্যাকশন মেকানিজমটা বোঝার জন্য আমি তোমাদের একটু আমার দিকে একটু খেয়াল করো। তোমার স্লাইডটা এখন কি আমাকে দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, স্লাইডটাকে বাদ দিয়ে আমার হাতের দিকে একটু খেয়াল করো। ঠিক আছে, মনে করো যে হচ্ছে এটা হচ্ছে আমার আঙ্গুলের, এটা হচ্ছে কার্বন। ঠিক আছে, এই কার্বনের সাথে ক্লোরোমিথেনটাকে এক্সাম্পল হিসেবে যদি আমরা নেই, ম্যাম কার্বনের আর একটু সাথে উপরে উঠান, দেখা যায় না হাত। দেখা যাচ্ছে কি এখন? জি এখন দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে তোমার তিনটা হাইড্রোজেন, কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন ঠিক একটা অপরটার সাথে 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে, এটা হচ্ছে কার্বন, মিডলে হচ্ছে কার্বন, কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন ঠিক এইভাবে অবস্থান করে। তাদের স্টেরিও ইয়েটা যদি আমরা দেখি, তখন তাদের অবস্থানটা হয় এরকম, আর উপরে ক্লোরাইডটা ঠিক এইভাবে করে অবস্থান করে। আর তোমার ক্লোরাইড যেটা, হ্যালোজেন যেটা, এটা ঠিক উপর দিকে এইভাবে স্ট্রেট লাইন অবস্থান করে। আমার হচ্ছে ক্লোরোমিথেনের ত্রিমাত্রিক অবস্থান তোমাদের আগে আমি দেখাচ্ছি। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা হয় কিভাবে, আমার এই যে এখানে যেহেতু এক্সাম্পল হিসেবে হাইড্রোক্সিল আয়নটাই আসছে, হাইড্রোক্সিল আয়নটা করে কি, ঠিক ক্লোরাইড যেদিকে আছে তার ঠিক অপোজিট সাইড থেকে এসে আমার এই কার্বনকে অ্যাটাক করবে। ঠিক আছে, কার্বন হচ্ছে পজিটিভ, আর যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরাইডের বেশি, ক্লোরাইড হচ্ছে নেগেটিভ, তাই না? আমার হচ্ছে এই হাইড্রক্সিলটা ক্লোরাইড যেদিকে আছে ঠিক তার অপোজিট থেকে এসে এখানে হচ্ছে অ্যাটাক করবে, কলিশন হবে এদের মাঝে। কলিশন হওয়ার পরে হাইড্রক্সিলে হওয়ার ফলে কি হবে, হাইড্রক্সিল আর কার্বনের মাঝে একটা পার্শিয়াল বন্ড সৃষ্টি হবে। হাইড্রক্সিল আর হাইড্রোকার্বনের কার্বনের সাথে পার্শিয়াল বন্ড সৃষ্টি হবে। আর এদিকে এই যখনই এই বন্ডটা পার্শিয়াল বন্ডটা সৃষ্টি হচ্ছে, ক্লোরাইডের সাথে কার্বনের বন্ডটা পার্শিয়ালি ভেঙে যাবে। মানে এই কার্বন, পজিটিভ কার্বনকে তো এই ক্লোরাইড নিউট্রাল করে রাখছিল, তাই না? তখন সে করবে কি, তার আর এই যখন হাইড্রক্সিল এসে অ্যাটাক করবে, তখন এই হাইড্রক্সিল পার্শিয়ালি কার্বনকে নিউট্রাল করবে, উপর থেকে এই ক্লোরাইডও পার্শিয়ালি কার্বনকে নিউট্রাল করবে। যখনই পার্শিয়ালি নিউট্রাল করবে, আমি যে ত্রিমাত্রিক তোমাদের দেখাচ্ছিলাম 120 করে হাইড্রোজেন গুলো ছিল, তারা তখন এইভাবে উঠে যাবে, অবস্থান এরকম হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে আরো কয়েকটা হাত থাকলে বোঝা যাইতো, আমি এক হাতে ধরে আছি তো আমি বোঝাইতে এরকম, মানে হচ্ছে তখন এরকম হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, হাইড্রোজেন গুলো তখন এমন হয়ে যাবে, আর ক্লোরাইডটা উপরে স্ট্রেট থাকবে, আর হাইড্রক্সিলটাও নিচে এভাবে স্ট্রেট থাকবে। তখন আস্তে আস্তে হাইড্রক্সিলের সাথে কার্বনের বন্ডটা স্ট্রং হবে, আর ক্লোরাইড আস্তে আস্তে কার্বনের বন্ড ভেঙে ক্লোরাইড সেখান থেকে সরে যাবে। সরে যাওয়া মাত্রই তোমার হচ্ছে
আগে ক্লোরাইড থাকা অবস্থায় এটা যখন এমন ছিল, তখন ক্লোরাইডটা সরে যাওয়া মাত্রই তখন বন্ডটা কেমন হয়ে যাবে, হাইড্রোজেন গুলো হচ্ছে হাইড্রোজেনের ত্রিমাত্রিক অবস্থান উপরের দিকে উঠে যাবে আর হাইড্রোক্সিল এভাবে নিচের দিকে হয়ে যাবে। ঠিক বিপরীত, যে ত্রিমাত্রিক অবস্থান নিয়ে রিয়েকশন শুরু হয়েছিল ঠিক তার অপোজিট ত্রিমাত্রিক অবস্থানে চলে যাবে আমার হচ্ছে হাইড্রোকার্বন। ঠিক আছে, বুঝতে পারছো SN2 রিয়েকশনের মেকানিজমটা? জি ম্যাম। এখন আমরা দেখি, আমরা এখন আচ্ছা ম্যাম, এখানে কি সক্রিয়তার কোনো ক্রম আছে কি? অবশ্যই সক্রিয়তার ক্রম আছে। ক্লোরিনের থেকে হাইড্রোক্সিলের শক্তিটা বেশি, ওই জন্য রিপ্লেস করে এইরকম। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে হচ্ছে ক্লোরিন আর হাইড্রোক্সিলের মাঝে কোনটার সক্রিয়তা আছে কিনা সেটার উপর ডিপেন্ড, তাই না? সেটার উপর ডিপেন্ড করে না, এখানে ডিপেন্ড করে কয়েকটা কন্ডিশনের উপর। একটা হচ্ছে তোমার ঘনমাত্রার উপর, হাইড্রোক্সিলের ঘনমাত্রা, হাইড্রোক্সিলের কনসেন্ট্রেশন কেমন, আর হচ্ছে বিক্রিয়ার এনভায়রনমেন্ট কেমন। আমরা তো বিক্রিয়াটা এখানে ঘটাচ্ছি, আমাদের সিচুয়েশন যেটা হবে, সিচুয়েশনটা হচ্ছে হাইড্রোক্সিলকে এখানে প্রেসার দিবে অ্যাড হওয়ার জন্য আর ক্লোরিনকে এখান থেকে সরে যাওয়ার জন্য। ঠিক আছে, এখানে মানে হচ্ছে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, সেজন্য এখানে থাকতেছে হাইড্রোক্সিল এখানে থাকতেছে। এই জিনিসটা মনে হয় না এখানে তেমন মুখ্য ভূমিকা পালন করতেছে। এখানে মুখ্য ভূমিকা যেটা পালন করবে সেটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন, হাইড্রোক্সিলের কনসেন্ট্রেশন, আর আরেকটা হচ্ছে ভূমিকা যেটা পালন করবে সেটা হচ্ছে আমার এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো আমার হচ্ছে চল আমরা দেখি তারপরে রিয়েকশনটা কিভাবে ঘটতেছে। SN2 রিয়েকশনটা এখানে দেখো, আমি যে তোমাদের দেখাইলাম সেখানে কি হলো, প্রথমে হাইড্রোক্সিল আয়নটা এসে কার্বনকে অ্যাটাক করলো, তাদের মাঝে কলিশন ঘটলো, ঘটার পরে তখন কিন্তু ক্লোরিন কিন্তু আলাদা হয়ে যায় নাই, ক্লোরিন কিন্তু একটা অবস্থান পার হওয়ার পর ক্লোরিন সেখান থেকে হচ্ছে আলাদা হয়েছে। হ্যাঁ, তো যার কারণে SN2 রিয়েকশনটা হচ্ছে ওয়ান স্টেপ রিয়েকশন, এটা এক স্টেপেই হয়। ঠিক আছে, তো আমরা দেখি এখানে কিভাবে হচ্ছে। এখানে হাইড্রোক্সিলটা হচ্ছে নিউক্লিওফাইল বা অ্যাটাকিং গ্রুপ, আর হ্যালোজেন বা ক্লোরাইড যেটা, এটা হচ্ছে লিভিং গ্রুপ। তো দেখি ফার্স্ট স্টেপটা কিভাবে হচ্ছে। The negative hydroxide ion brings a pair of electrons to the partially positive carbon from the back side with respect to the leaving group। মানে এই ক্লোরাইড যেদিকে আছে ঠিক তার ব্যাক থেকে, অপোজিট থেকে হাইড্রোক্সিল হচ্ছে অ্যাটাক করবে কার্বনকে, এবং কার্বনকে সে হচ্ছে ইলেকট্রন পেয়ার দিবে। যখন সে দিতে থাকবে তখন কি করবে, the chlorine begins to move away with the pair of electrons that bonded it to the carbon। ক্লোরিন যে ইলেকট্রন পেয়ার দিয়ে কার্বনের সাথে যুক্ত ছিল সেই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিবে এবং সেখান থেকে আস্তে আস্তে সরে যেতে থাকবে। এই যে অবস্থা, একটা সে অ্যাটাক করলো, শেয়ার করতে থাকলো, আরেকটা হচ্ছে নিয়ে সেখান থেকে লিভ করতে থাকলো। এই যে একটা ট্রানজিশন অবস্থা যেখানে সৃষ্টি হবে, সেই অবস্থাটাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট। এখন ট্রানজিশন স্টেটে কি হবে, in the transition state a bond between oxygen and carbon is partially formed and the bond between carbon and chlorine is partially broken।
ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজিশন অবস্থা, যে একটা বন্ড ফর্ম হচ্ছে আর একটা বন্ড ভেঙে যাচ্ছে। এই যে একটা বন্ড হচ্ছে, একটা বন্ড ভেঙে যাচ্ছে, এই কন্ডিশনের মাঝখানেই হবে কি, এদের যে ত্রিমাত্রিক অবস্থান, সেই ত্রিমাত্রিক অবস্থানটা চেঞ্জ হতে থাকবে। লাস্টলি ক্লোরিন কার্বন বন্ডটা ভেঙে ক্লোরিন সেখান থেকে সরে যাবে, আর হাইড্রক্সিল সেখানে প্রতিস্থাপিত হয়ে সেখানে এসে বসবে। বসা মাত্রই now the bond between the oxygen and carbon has formed and the chloride ion has departed and the configuration of the carbon has inverted. এটাও কিন্তু ইম্পর্টেন্ট এই রিঅ্যাকশন মেকানিজমের ক্ষেত্রে, SN2 রিঅ্যাকশন মেকানিজমের ক্ষেত্রে তোমাদের এটাও মাথায় ইম্পর্টেন্স দিতে হবে, যে একটা এসে নিউক্লিওফাইল এসে অ্যাড হচ্ছে, লিভিং গ্রুপ সেখান থেকে সরে যাচ্ছে, একটা ট্রানজিশন স্টেট সৃষ্টি হচ্ছে, লাস্টলি হচ্ছে নিউক্লিওফাইল অ্যাড হবে, লিভিং গ্রুপ সরে যাবে, সাথে সাথে তাদের কনফিগারেশন যেটা থাকবে সেটা কমপ্লিটলি উল্টে যাবে বা বিপরীত হয়ে যাবে। এই পয়েন্টটা তোমাদের রিঅ্যাকশন মেকানিজম যখন লিখবা তখন সেটা অবশ্যই লিখতে হবে। As the nuclear bond and the leaving group departs, the substrate carbon atom undergoes inversion. Its tetrahedral bonding configuration is turned inside out. এই কথাটুকু তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো ম্যাম SN2 এর ক্ষেত্রে বলো। ম্যাম তাহলে কি শুধু হচ্ছে মানে আমরা মেকানিজমের চিত্রটা দেখাবো, মানে ব্যাখ্যাটা দিতে হবে না যে তিনটা আলাদা আলাদা করে ব্যাখ্যা? ব্যাখ্যাও লিখতে হবে এত ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? ওকে ম্যাম এখানেই তো তোমার 5 মার্কস থাকবে, একটা রিঅ্যাকশন মেকানিজম যখন তুমি লিখবা 5 মার্কস, তখন কি শুধু তুমি রিঅ্যাকশনটা লিখলে হবে? রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে লিখতে হবে না? ম্যাম ট্রানজিশন স্টেটের ওই বলো। ব্র্যাকেটের উপরে দুইটা পজিটিভ আয়ন দেওয়া কেন? কোথায়? এই যে ট্রানজিশন স্টেটের উপরে ব্র্যাকেটের এই যে দুই পাশ থেকেই তো, এখানে হচ্ছে তোমার দুই পাশ থেকেই তো নেগেটিভ চার্জ কার্বনের সাথে যুক্ত, হ্যাঁ দুইটা নেগেটিভ যুক্ত, এজন্য এখানে দেখানো হচ্ছে যে এই ট্রানজিশন স্টেট অবস্থায় গিয়ে তোমার পার্শিয়ালি তারা বন্ড করতেছে, কিন্তু হচ্ছে দুইটাই স্ট্রংলি নেগেটিভ, এজন্য হচ্ছে এটাকে বলা, উপর থেকে বলা হচ্ছে যে এখানে হচ্ছে পজিটিভিটি বেড়ে যাচ্ছে কার্বনের, মানে কার্বন এর পজিটিভিটিকেই তো তারা নিউট্রাল করতে যাচ্ছে, ঠিক আছে? এটাকে দেখানোর জন্য এটা ওকে ম্যাম বলা হয়েছে, ঠিক আছে? ওকে ম্যাম ঠিক আছে, এটা হচ্ছে গেল কি আমাদের এখন SN2 রিঅ্যাকশন। SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম? এক হচ্ছে এখানে এই বিক্রিয়ার গতি দুই বিক্রিয়ক দ্বারাই প্রভাবিত হবে, ঠিক আছে? এই বিক্রিয়া হবে এক ধাপে, ঠিক আছে? এই বিক্রিয়া হবে হচ্ছে এক ধাপে। ম্যাম মেকানিজম আসলে কি এগুলোও লিখতে হবে যখন যেগুলো পড়াচ্ছেন? না, যদি বলে SN2 এবং SN1 এর মাঝে পার্থক্য লিখো, ও বা তখন এগুলো দিতে SN2 হচ্ছে, হ্যাঁ তখন এগুলো ম্যাম আমি তোমাদের খেয়াল করতে বললাম আর কি, যখন পাঠ্যক্রমটাতে যাবা তখন কিভাবে লিখবা ওকে ম্যাম এই পয়েন্ট গুলো আমি তোমাদের পয়েন্ট আউট এখন করতেছি, যখন আমি পার্থক্যতে যাব তখন যেন তোমরা ধরতে পারো যে এই জায়গাটাতে পার্থক্য আছে দুই রিঅ্যাকশনের মাঝে, ঠিক আছে? তা আমরা এখন ম্যাম যাই, বলো। মানে কোন একটা বিক্রিয়া S1 নাকি SN1 না SN2, এটা কি মানে কোন একটা বিক্রিয়া বাহ্যিকভাবে দেখে বোঝার ব্যবস্থা আছে বা বোঝার সিস্টেম আছে? কারণ আমরা জানি যে কোন একটা বিক্রিয়া SN1 না SN2 এটা বোঝার ব্যবস্থা সিস্টেম হচ্ছে যে যে বিক্রিয়কের ঘনমাত্রা যদি যদি SN1 এ বিক্রিয়কের ঘনমাত্রা এবং এই অন্য একটা বিক্রিয়কের ঘনমাত্রা উপর নির্ভরশীল করে আর কি, মানে ঘনমাত্রা দেখে বুঝবো। কিন্তু এমনি প্র্যাকটিক্যালি যদি কোনো একটা এমসিকিউ তে বলা হয়ে থাকে যে কোন বিক্রিয়াটা SN1 আর কোন বিক্রিয়াটা SN2, তাহলে সেই ক্ষেত্রে আমি বুঝবো কেমনে কোনটা SN1 আর কোনটা SN2? তোমার হচ্ছে এই ইয়েতে যদি আসে, মানে যে কি বললাম, এমসিকিউ তে যদি আসে, বলা জি হয় যে হচ্ছে এমসিকিউ তোমার, তে আর কি, হ্যাঁ হ্যাঁ, তো সেটা তুমি হচ্ছে ধরতে পারবা কোনটা কি, SN1 আর কোনটা SN2? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কিভাবে ধরতে পারবা? সেটা হচ্ছে জি তুমি যখন SN1টা আমি যখন পড়াবো তোমাদেরকে, হুম, এই যে এখান থেকেই দেখো,
এই এক্সাম্পলটাই দেখো SN1 এর যে এক্সাম্পলটা আমি এখানে দিয়ে রাখছি, টেট্রাবিউটাইল ক্লোরাইড কার্বনের সাথে কি আছে 4 ডিগ্রি। চারটা অ্যালকাইল যুক্ত আছে, ঠিক আছে? চারটা অ্যালকাইল যখন থাকবে, এই চারটা অ্যালকাইল যখন থাকবে সেইগুলোর ক্ষেত্রে SN2 হওয়ার টেন্ডেন্সি কমে যাবে। হ্যাঁ, SN2 হচ্ছে তোমার 1 ডিগ্রি বেশি দেয়, SN1 3 ডিগ্রি বেশি দেয়। 1 ডিগ্রি গুলো কম দেয়, 3 ডিগ্রি গুলো বেশি দেয়। তুমি এগুলা দেখে আইডেন্টিফাই করতে পারবা যে হচ্ছে আমার কোনটা হবে আমরা কি মুখস্থ করে ভালো? অ্যাসিডিক। হ্যাঁ, মুখস্থ করা ভালো না, এমনি কি এগুলো মুখস্থ করে ভালো? না না, মুখস্থ করা ভালো না, কিন্তু তোমার রিঅ্যাকশন মেকানিজম গুলো তোমার হচ্ছে প্রথম দিনে আমি বলছি কেন দরকার, যে হচ্ছে রিঅ্যাকশন মেকানিজম গুলো আমি এজন্য করতেছি যে একই প্রোডাক্ট যেটা নেচারে হচ্ছে, এটা যদি আমি সিনথেটিক্যালি প্রোডিউস করতে চাই, আমার ল্যাবরেটরিতে করতে চাই, নেচারে যেটা হচ্ছে সেটা দেখে আমি বুঝবো যে এটা এটা দিলে এটা উৎপন্ন হয়, রিঅ্যাকশনটা এভাবে এই স্টেপের পর এই স্টেপ যায়, রিঅ্যাকশনটা এই স্টেপে তাড়াতাড়ি হবে, এই স্টেপে স্লো হবে। নেচারটা দেখে আমি শিখলাম, সেই মেকানিজমটা, সেই মেথডটা কাজে লাগায়ে আমি সিনথেটিক্যালি প্রোডিউস করব, যে এটার সাথে এটা দিয়ে আমি এটা প্রোডাক্ট করব, দেওয়ার সময় এটার ক্ষেত্রে আমি এত মিনিট ওয়েট করব, এত মিনিট, আর এটা আর সেকেন্ড স্টেপে গিয়ে আবার আমি এত মিনিট ওয়েট করব। মানে হচ্ছে আমার প্রিলিমিনারি আইডিয়া নেওয়া, রিঅ্যাকশন স্টার্ট করার আগেই আমার একটা আইডিয়া নিয়ে রাখা যে আমি এখান থেকে কি করে তৈরি করতে পারবো। এজন্য তো আমি হচ্ছে তোমাকে বিউটাইল ক্লোরাইড দিয়ে দেখাইলাম যে এটা দিয়ে SN1 হয়, এরকম বিউটাইল ক্লোরাইড এরকম 3 ডিগ্রি যতগুলো হাইড্রোকার্বন করবে, সাথে সাথে যেন তোমার মাথায় ক্যাচ করে 3 ডিগ্রি হাইড্রোকার্বন, তার মানে এটা SN1 হওয়ার পসিবিলিটি অনেক বেশি। বুঝছি ম্যাম, বুঝছি, ঠিক আছে ঠিক আছে, বুঝছি। এইটুকুর জন্য হচ্ছে আমাদের এখানে রিঅ্যাকশন মেকানিজম গুলো পড়া। তো আমার 11টা বেজে গেছে, আমরা নেক্সট ক্লাসে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পড়বো, আর হচ্ছে এলিমিনেশন পড়বো, আর অ্যালডোল কনডেনসেশন পড়বো।